এই যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের মিডিয়াকে আপনি কোন চোখে দেখছেন? তারা যে ধরনের নিউজ করছে, নিবন্ধ, বিভিন্ন রকম বিশ্লেষণ করছে, সেগুলো আপনি কোন চোখে দেখছেন? দেখুন, একজন রাজনৈতিক নেতা যার জীবন, রাজনৈতিক জীবন এত বর্ণাঢ্য, এত লম্বা, 4 দশক, তিনবার প্রধানমন্ত্রী, যদিও দ্বিতীয়বার প্রধানমন্ত্রীতে ছিল মাত্র 2 মাসের। তো এরকম নেতার যখন মৃত্যু হয় তখন স্বাভাবিকভাবেই নিউজ পেপারের কাভারেজ অনেক ব্যাপক হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা সারা দুনিয়ার বেলায় প্রযোজ্য। অ্যান্ড বিশেষ করে যখন তার নেতৃত্ব কিন্তু বিএনপিতে শেষ হয়ে যায়নি, তিনি যেদিন মারা গেলেন অফিসিয়ালি তিনি তখনও চেয়ারপারসন, তারেক রহমান শুধু ভারপ্রাপ্ত চেয়ারপারসন। কাজেই মানে মানে সবচেয়ে বড় দলের সিটিং চেয়ারপারসন মারা গেলেন, যিনি 3বার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ইত্যাদি ইত্যাদি। তো সেদিক থেকে বলতে গেলে একটা ব্যাপক কাভারেজ অবশ্যই দরকার, মানে হবে, এটা স্বাভাবিক। কিন্তু যেটা হলো বাংলাদেশে, সেটা আমি যত পত্রিকায় দেখলাম যে এক ধরনের, কি বলবো, একজন রাজনীতিকের জীবন যখন আপনি বিশ্লেষণ করবেন তখন তো বিশ্লেষণটা হতে হবে বস্তুনিষ্ঠ। এবং একটা রাজনীতিক হচ্ছে রাজনীতিক, তিনি মানে না, সুফি সেইন্ট না। তার জীবনে অনেক ভালো জিনিস থাকে, অনেক খারাপ জিনিস থাকে। রাজনীতিক হিসেবে বিশেষ করে যখন তারা সরকার পরিচালনা করেন, অনেক সিদ্ধান্ত নেন যেগুলো মানুষের ক্ষতি করে। যেরকম খালেদা জিয়ার আমলেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৈরি করা হয়েছিল, যে ব্যাটালিয়ন তার প্রথম 2-3 বছরেই 400-র বেশি মানুষকে হত্যা করে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তো এগুলো দায় কে নিবে? এগুলো তো আপনাকে বলতে হবে, এগুলো তো আপনাকে সামনে আনতে হবে। 2001 থেকে 2006 সালের তার যে শাসনামল, সেটা তো খুব মধুর ছিল না। 1991 থেকে 96 শাসনামল কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো ছিল। ওই সময় দেশটা অনেক শান্তিতে ছিল এবং বিশেষ করে মিডিয়াতে এবং সাংস্কৃতিক অঙ্গনে অনেক উঁচু মানে পর্যায়ের স্বাধীনতা ভোগ করা যেত। কিন্তু পরে তার যে ফাইনাল 3rd টার্ম, সেখানে গিয়ে কিন্তু সেটা বলা যাবে না। এবং তখন তারা কেয়ারটেকার সিস্টেমটাকে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করলেন, যাতে তাদের পছন্দসই চিফ জাস্টিস, চিফ অ্যাডভাইজার হন, যেটা নিয়ে অনেক হাঙ্গামা হলো, যার ফলে 111 এর মতো ইন্টারভেনশন হলো। তো এই সব কিছুর ফলে সাবির ভাই, বেগম জিয়া তিনি তো তত্ত্বাবধায়ক সরকারকে ইন্টারভেন করলেন 2005-06 সালে প্রথম, তা নয়। তিনি তো 96 সালের সরকারি মানে নির্বাচনী ইন্টারভেন করলেন। তিনি তো তত্ত্বাবধায়ক সরকার দিতে চাইলেন না। না, চাইলেন না, কিন্তু তিনি তো দিলেন। ফেব্রুয়ারি একতরফা নির্বাচনও করলেন। হ্যাঁ, করে তারপরে তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন আনলেন। আপনি বলেন যে 1996 সালের খালেদা জিয়ার সরকার অতখানি মারমুখী হয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেননি, কিংবা তিনি নানান ভাবে উছিলা খুঁজেছিলেন, সেইভাবে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পারেননি। না না, আপনি ভুল বলছেন। খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেননি। বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার কথা বলতেছি না, তিনি দিতে চাননি। তিনি বলছিলেন ওই সময় তার সবচেয়ে ঐতিহাসিক কোড হচ্ছে, আপনি জাস্ট আসল জিনিসটা দেখেন, ত্রয়োদশ সংশোধনী যেটার মাধ্যমে কেয়ারটেকার সরকারের ব্যবস্থা চালু হয়, সেটা তো খালেদা জিয়াই করেছেন। না না না, আমি সেটা বলি নাই। কিন্তু তিনি যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলেছিলেন পাগল এবং শিশু ছাড়া, এক সময় বলেছিলেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে মানে 1991 সালের যে খালেদা জিয়ার সরকার, সেই সরকারই বলেছিল তারা তত্ত্বাবধায়ক সরকার, তিনি সব বিরোধী ভূমিকা এখানে নিয়েছিলেন। সেটা তো উল্লেখ আমি বলছি যে উনি প্রথমে সেটা বিরোধিতা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তো তিনি সেই ব্যবস্থা প্রণয়ন করলেন, কারণ তার তো উপায় ছিল না তখন। উপায় ছিল কি ছিল না, উপায় ছিল। এখন একটা সরকার যদি মারমুখী হতে চায়, একটা সরকার যদি নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তার উদাহরণ কিন্তু আমাদের আছে গত বছরই। আপনি কিন্তু ভুললে চলবে না যে সরকার কত নিপীড়ন করতে পারে জনগণের দাবির মুখে ক্ষমতায় টিকে থাকার জন্য। সাবির ভাই, আপনি বলেন না যে বাংলাদেশ, কিন্তু তিনি তো তার আসল চরিত্রটি প্রকাশ করেছিলেন 2005-06 সালে, যখন ইয়াজউদ্দিনকে তিনি দায়িত্ব দিতে চাইলেন, তখন হাসানকে বয়স বাড়িয়ে দিতে চাইলেন। আমি সেটাই বলছি যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় ম্যানিপুলেট করার চেষ্টা করলেন, যাতে করে তাদের পছন্দ মতো চিফ জাস্টিস তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন, কিন্তু সেটা তারা করতে পারেনি। তো আমার কথা হচ্ছে যে তার মানে 40 বছরের রাজনৈতিক মানে ক্যারিয়ারে অনেক ভালো দিক ছিল। আপনি তো তার প্রথম 8-9 বছরে যে এরশাদ বিরোধী আন্দোলনে যার ভূমিকা, সেটা তো আপনি ভুললে চলবে না। এবং যে কারণে
ওই সময়ে তিনি যেই শ্রদ্ধা এবং বিশ্বাস অর্জন করেছেন মানুষের, সেই শ্রদ্ধা এবং বিশ্বাস কিন্তু তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছেন। তো আমার কথা হচ্ছে যে পত্রিকায় এই সবকিছু রিফ্লেক্ট হওয়া উচিত, তার ভালো দিক, তার মন্দ দিক, সবকিছু রিফ্লেক্ট হওয়া উচিত একটা মানুষের জীবন মানে পরিপূর্ণভাবে। কিন্তু আমরা যা দেখলাম গত 3 দিন ধরে এবং এখনো দেখে যাচ্ছি যে শুধুমাত্র তাকে এক ধরনের একটা মহীয়সী নারী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ঠিক আছে, বাংলাদেশ না, বিভিন্ন দেশে একটা কথা হচ্ছে যে কেউ মারা গেলে তাকে নিয়ে সমালোচনা করা সঠিক না, কিন্তু এটা না হয় আপনি একদিন করলেন না, কিন্তু দ্বিতীয় দিন থেকে তো আপনাকে বস্তুনিষ্ঠভাবে কথা মানে তার জীবন বিশ্লেষণ করতে হবে। বিশেষ করে তিনি যখন একজন রাজনীতিক ছিলেন, তিনি তো একটা সাহিত্যিক বা শিল্পী না, তিনি তো একটা ধর্মীয় নেতা না, তিনি তো একটা রাজনীতিক। রাজনীতিকরা তো সাধু হয় না, তারা তো সাধুর থেকে অনেক ভিন্ন হয়। কাজে এইটা আমার কাছে মনে হয়েছে যে পত্রিকাগুলো হয় এক ধরনের ভয়ের মধ্যে আছে যে তারা বিএনপিকে নাখুশ করতে চায় না, কারণ তারা ধরে নিয়েছে বিএনপি নেক্সট ক্ষমতায় আসবে। আর হতে পারে যে তারা সত্যিকার অর্থে মনে করছে যে তার নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে খালেদা জিয়াকে কত মহান হিসেবে উপস্থাপন করতে পারবে, সেটার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা 3 দিন ধরে চলেছে, এখন আরো যদি চলে তাহলে কিন্তু জিনিসটা দেখতে দৃষ্টিকটু হয়ে যাবে। আমি আশা করছি যে এরা সেটা বুঝবে এবং এটা থামিয়ে দেবে। আমি আজকেও দেখছি যে অনেক পত্রিকায় উপরে কালো ব্যান্ড দিয়ে শোক জ্ঞাপন করা হচ্ছে। তো 3 দিনের শোক পার হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু পত্রিকা তাদের নিজস্ব শোক চালিয়ে যাচ্ছে। তো এই শোকটা কেন একজন রাজনীতিকের জীবন নিয়ে, সেটাও একটা প্রশ্ন থাকতে পারে। সুমি খান, আপনি কি আছেন? সুমি খান, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সুমি খান, আপনার কাছে প্রশ্ন রাখছি যে আপনি নিশ্চয়ই মিডিয়ায় যেই খালেদা জিয়াকে নিয়ে যেই মাতম চলছে আপনি নিশ্চয়ই অবজার্ভ করছেন। আমাকে কি যদি বলেন যে প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে দেশনেত্রী বলা হয়, সেই দেশনেত্রী ধরেন বাংলাদেশে 3বার বিএনপির লোকেরা বলে 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। তো 3বারই যদি আপনি আইনি ভাবে দেখতে চান, সাংবিধানিক ভাবে, বাংলাদেশের উন্নয়নে তিনি কি কি অবদান রেখেছেন? আমাকে কি অন্তত 5টি ক্ষেত্র বলতে পারেন সিগনিফিকেন্টলি? সুলতানা, ধন্যবাদ আপনি এই প্রশ্নটা করবার জন্য। তবে মূল জায়গাটাতে আমাদেরকে একটু দেখতে হবে, খালেদা জিয়া মূলত তিনি কিন্তু একজন আর্মি পার্সনের, আর্মি অফিসিয়াল শুধু না, সেনা প্রধানের স্ত্রী বলুন বা রাষ্ট্রনায়কের স্ত্রী হিসেবেই ছিলেন, ক্যান্টনমেন্টেই ছিলেন। রাজনীতিতে তাকে মান্নান ভূঁইয়া আর হচ্ছে গিয়ে সাইফুর রহমান কনভিন্স করে নিয়ে এসেছিলেন। রাজনীতি, তৃতীয় বিশ্বের রাজনীতিতে ইমেলদা মার্কোস থেকে শুরু করে শ্রীমাভ বন্দরনায়েককে যদি ধরেন, বা আপনি হচ্ছে গিয়ে মেরিনা মাহাথির, মাহাথির মোহাম্মদের কন্যা, এই যে জেনারেশন বাই জেনারেশন যারা আসছেন, আপনি মুসলিম দেশ বলুন চাই অমুসলিম দেশ বলুন, আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিছু না কিছু নলেজ তাদের কিন্তু থাকে রাজনীতিতে, কিন্তু খালেদা জিয়ার কিন্তু সেই জায়গাটা ছিল না, কোনো অবকাশও ছিল না। সুতরাং আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ছিলেন মেজর জেনারেল আব্দুল সালাম, তিনি হচ্ছেন খুলনার। আমার ঘনিষ্ঠ বলতে কি, আমার ভগ্নিপতি ছিলেন, আমার সেই আপাও মারা গেছেন, সালামদুল্লাহ ভাইও মারা গেছেন, ওই আপার আমার মা একই বয়সী। তার অভিজ্ঞতা থেকে বলি, তিনি 7ই নভেম্বরের জিয়াউর রহমানের সঙ্গী ছিলেন এবং আপনার এরশাদের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। খালেদা জিয়া 91-তে ক্ষমতা নেয়ার পরে তাকে, তিনি অত্যন্ত সৎ অফিসার ছিলেন মেজর জেনারেল সালাম, তার বিশ্বাস ছিল খালেদা জিয়া তাকে সম্মান করবেন, তার মতো অনেকেই ছিলেন, কিন্তু তাকে আপনার হচ্ছে গিয়ে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান করা হলো। তিনি আমাকে একদিন কথা প্রসঙ্গে বলছে, আমাদেরকে আদর করে তিনি তুই তুই করে বলতেন, বুঝলি, এমনি গল্প প্রসঙ্গে বলছিলেন, অনেক অজানা কথাই হয়ে গেছে। তার একমাত্র কন্যার বিয়েতেও খালেদা জিয়া ছিলেন, যার পাশে আমার বাবাকে আর আমার বড় চাচাকে বসাতে চেয়েছিলেন, কিন্তু তারা বসেননি, নীতিগত কারণেই তারা খালেদা জিয়ার পাশে বসেননি।
কারণ তারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তারা নীতিগত কারণে তার নীতিকে, খালেদা জিয়ার নীতিকে, মুক্তিযুদ্ধের বিরোধীকে, যেহেতু বিরোধী শক্তিকে তিনি ক্ষমতায় এনেছেন, জামাতকে সাথে নিয়ে ক্ষমতায় গেছেন, যে কারণে তারা বসেননি সেই জায়গায় বিয়ের আসরে, বিয়ের খাওয়ার টেবিলে। তিনি বলেছিলেন যখন তিনি দুর্নীতির তালিকা পেয়েছেন এবং সেগুলো তিনি সরাসরি কমপ্লেন করতে গেছেন, খালেদা জিয়াকে জানাতে গেছেন যে আপনি তো আমাকে চেয়ারম্যান হিসেবে বসিয়েছেন, কিন্তু আমি তো এই জায়গাগুলোতে তো আমাকে হস্তক্ষেপ করতে হবে। খালেদা জিয়া সেটাতে তাকে সাড়া দেননি, কেননা তিনি সত্যিকার নাম যেমন পুতুল, তিনি কিন্তু পুতুল হয়েই ছিলেন। হ্যাঁ, তিনি তার একটা হয় অসহায়ত্ব ছিল, অথবা তার ইগনোরেন্স ছিল, অথবা তার দৃষ্টিভঙ্গি। উন্নয়নের 5টা বলছেন, আমি তো একটিও খুঁজে পাবো না, সরি টু সে, উইথ অল ডিউ রেসপেক্ট। তিনি তিনি নেই আজকে। একজন মৃত ব্যক্তি সম্পর্কে হয়তো সমালোচনা করা যায় না, কিন্তু তিনি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, সমালোচনাটা আসবেই। পৃথিবীর ইতিহাসে সবখানে নিন্দা মন্দ, নন্দিত নিন্দিত হবে। তিনি এতিমের এই যে তিনি একটা ক্যান্টনমেন্টের মতো জায়গাতে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট কি করে হয়, তার যে বাড়ি, যে তিনি যে ভয়ঙ্কর যে কাজগুলো তিনি করেছেন সেগুলো, এবং তার সে ভাষাগুলো বলুন তো, গোপালী গোপালী বলে যে ভাষাগুলো বলেছেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে কন্যার মর্যাদা দিয়েছেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পায়েস রান্না করে তার সাথে জিয়া রহমানের পুনর্বিবাহ দিয়ে তাকে, জিয়া রহমানকে বলেছিলেন ঘরে নিতে, এবং কোকো সহ তারেক তো মুক্তিযুদ্ধের সময় বেশ বড়ই ছিলেন, 7-8 বছরের বয়স ছিলেন, যতটুকু আমরা জেনেছি বা শুনেছি, দেখেছি। তো সেই জায়গা তার কৃতজ্ঞতা তো দূরের কথা, তাকে কেন 5টা জন্মদিন করতে হলো? 5ম জন্মদিন 15 আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিনে। এই বিবেকবোধটা কি তার, কি একেবারে এতটুকুও কি বিবেকবোধ থাকা উচিত ছিল না? তিনি আর্মি পার্সনের ওয়াইফ হতে পারেন, তার নিষ্ঠুরতা বা তার ভেতরে যে কৃতজ্ঞতার জায়গাটা, এটা তো আসলে সকলে দেখেছে, সকল শ্রেণীর। আর আমরা তৃণমূলে সাংবাদিকতা করা, আমি সাধারণ মানুষের কথা শুনেছি যে তার সম্পর্কে সাধারণ মানুষ এই জিনিসগুলো বলতো, কারণ তাদের চোখের সামনেই তার এই বক্তব্যগুলো প্রকাশ্যে তিনি বলতেন, তার ভাষা। আরেকটা জিনিস বলুন আপনি, সাংবাদিকরা যখন যেত, সাবির ভাই বিদেশে সাংবাদিকতা করেছেন, আমরা যারা দেশে সাংবাদিকতা করেছি, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তার প্রেস কনফারেন্সে কখনো কি সাংবাদিকরা প্রশ্ন করতে পেরেছে?